ইনিংসের শেষ বলটায় আউট হয়ে ফিরছেন মুমিনুল হক। তিনি যে বলটাতে আউট হয়েছেন তারপরে দিনের খেলাটা শেষ করা হয়েছে এবং শেষ ওভার কিংবা আরেকটা ওভার হয়তো বা খেলা হতো তিনি যদি আউট না হতেন, তবে তিনি আউট হওয়াতে দিনের খেলাটা শেষ হয়েছে এবং সেটাই বোধহয় বাংলাদেশ দলের জন্য আজকের দিনে সবচেয়ে বড় আফসোসের বিষয়। তৃতীয় উইকেটটা হারিয়েছে বাংলাদেশ মুমিনুলের আউট হওয়ার মাধ্যমে, যদিও বাংলাদেশ পুরো দিনটা বেশ ভালোই কাটিয়েছে এবং সেই দিক থেকে বলতে গেলে নাজমুল হোসেন শান্ত তিনি অপরাজিত থেকে মাঠ ছাড়ছেন। এছাড়া বাকি যে ক্রিকেটাররা আছেন তারাও ভালো পারফরমেন্স, তবে শান্ত নিশ্চয়ই খানিকটা হতাশ হবেন শেষ বলে উইকেট হারিয়ে, না হলে হয়তো বা দিনটা আরও বেটার পজিশনে থেকে শেষ করতে পারতো বাংলাদেশ। বাংলাদেশ দলের স্কোর এই মুহূর্তে সেকেন্ড ইনিংসে 110 রান 3 উইকেট হারিয়ে এবং লিডটা 156 3 উইকেট হারিয়ে। সো বাংলাদেশ দলের সামনে আগামীকালকে বড় সুযোগ ছিল, মইনুল যদি থাকতেন বড় স্কোর করতে পারতেন। এছাড়া বড় সুযোগ ছিল বড় স্কোর করার, তবে সেই সুযোগটা বাংলাদেশ হারিয়েছে। লিলি প্রিমিয়াম গোল্ড সোপ 24 ক্যারেট গোল্ড এনে দেয় রিয়েল গোল্ডেন গ্লো। যেহেতু মুমিনুল হক শেষ বলটাতে আউট হয়ে ফেললেন, তারপরও আরও 7টা উইকেট বাংলাদেশ দলের হাতে আছে। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত তিনি থাকবেন অপরাজিত, তিনি আগামীকালকে সকালবেলা আবার মাঠে নামবেন, তার সাথে হয়তো বা মুশফিকুর রহিম নামবেন, এরপর লিটন মিরাজরা রয়েছেন। সব মিলিয়ে 156 রানের লিড, 3টা উইকেট পড়েছে, আরও 7টা উইকেট হাতে রয়েছে। কালকে বাংলাদেশ ব্যাটিং করতে চাইবে খুব ভালোভাবেই। সব মিলিয়ে দিন শেষে বাংলাদেশ হয়তোবা খানিকটা আফসোস নিয়ে হয়তোবা মাঠটা ছাড়লেন শান্ত মুমিনুলরা, তবে দিন শেষে তো বলা যায় যে বাংলাদেশ ম্যাচে বেশ খানিকটা এগিয়ে। বাংলাদেশ ম্যাচে এগিয়ে, তবে ওই যে শেষ বিকেলে বাংলাদেশের উইকেট হারানোর রোগটা আছে সেটা কাটেনি এবং মুমিনুলের এই আউটটা ম্যাচটা পুরোপুরি বাংলাদেশের দিকে হেলেছিল সেটা আর আসলে বলতে দিচ্ছে না। ম্যাচটা পুরোপুরি বাংলাদেশের দখলে সেটা আর বলতে দিচ্ছে না। এই আউটটা পাকিস্তানকে পরের দিনের প্রথম সেশনে মোমেন্টাম এনে দিলে না দিলেই হয়। আপনি যদি পুরো দিনের ক্যালকুলেশন করেন, পুরো দিন বাংলাদেশ ভালো বোলিং করেছে। ফার্স্ট সেশনে 4টা উইকেট নিয়েছে, সেকেন্ড সেশনেও ডমিনেট করেছে বাংলাদেশ, 4টা উইকেট পেয়েছে। এরপরে খুব দ্রুত পাকিস্তানকে অল আউট করতে পেরেছে। পাকিস্তানের হয়ে সাজিদ একটা ভালো ইনিংস খেলেছেন, বাবরের ভালো ইনিংস ছিল। তবে দিন শেষে 46 রানের লিডটা এই ধরনের মাঠে যথেষ্ট বড়। দ্বিতীয় দিন শেষে আপনি যখন থার্ড ইনিংসের দেখা পেয়ে যাবেন, প্রথম 2টা ইনিংস শেষ, তৃতীয় ইনিংসের 110 রানও কিন্তু ইতিমধ্যেই উঠে গেছে, বাংলাদেশের লিডটা 156 হয়ে গেছে। মোটামুটি ভালো একটা অবস্থানে বাংলাদেশ আছে, হাতে 7টা উইকেট আছে। আমরা বলি যে সিলেটের মাঠে ফার্স্ট ইনিংসে এবারে যে 300 350 রান ইজ এ গুড স্কোর। বাংলাদেশ কাছাকাছি 300 করতে পেরেছে, পাকিস্তানকে লিড নিতে দেয়নি, উল্টো নিজেরা লিড নিয়েছে। এবং তৃতীয় দিনে আপনি যদি অন্তত 2টা সেশন ব্যাটিং করেন, 2টা সেশনে যদি আপনার খুব বেশি রানও না হয়, আপনি যদি এভারেজে 3 করেও রান তুলেন, আপনার কিন্তু লিডটা 300-র ওপরে চলে যাবে। এই ধরনের মাঠে ফোর্থ ইনিংসে 300 রান কখনোই সহজ হওয়ার কথা না এবং বাংলাদেশ 300-র পথে আছে। এখনও শেডে যথেষ্ট ভালো ব্যাটসম্যান আছেন। 3টা উইকেট হ্যাঁ বাংলাদেশের গেছে, তবে এখান থেকেও বাংলাদেশ 300-র ওপরে একটা টার্গেট ছুড়ে দেওয়ার চেষ্টা করবে পাকিস্তানকে, যেটা পাকিস্তানের জন্য চেজ করা খুবই ডিফিকাল্ট হবে। অ্যাবসলিউটলি, যেই সময়টা বা যেই উইকেট বাংলাদেশের হাতে আছে, শান্ত আছেন, এছাড়া মুশফিক, মিরাজ, লিটনদের কথা বলছিলাম, সব মিলিয়ে 7টা উইকেট বাংলাদেশের হাতে আছে এবং 300-র কাছাকাছি একটা বা 300 প্লাস একটা টার্গেট যদি পাকিস্তানকে ছুড়ে দেওয়া যায়, সেক্ষেত্রে নিশ্চয়ই ম্যাচে অনেকটাই এগিয়ে থাকবে বাংলাদেশ এবং আগামীকালকে সেই চেষ্টাটাই হয়তো বা শান্তরা করবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.